শীতের দিনে আশা করি সবাই ভালোই আছো। তো দেখতেই পাচ্ছ যে আমাদের মিশন লক্ষ্যভেদের 13 নম্বর ক্লাস আজকে, এবং মিশন লক্ষ্যভেদের 13 নম্বর ক্লাসে আজকে নতুন একটি সংযোজন, যে একটা ইমোজি হাত তুলে তোমরা দেখতে পাচ্ছ না। তো এটা সিম্বলটা আমরা এটাই বোঝাচ্ছি যে কে কে তোমরা পড়াশোনা করছো তারা হাত তোলো, কমেন্টে অবশ্যই হাত তুলে জানাও যে আমি পড়াশোনা করছি এবং আমি সিরিয়াস, যে আমাকে পরের বছর চাকরি পেতে হবে এবং পরের বছর আমরা ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই কিছু না কিছু একটা চাকরি অবশ্যই পাবো। তো তার জন্য একটা হাত তুলে দেখাও, দেখি কমেন্টে কে কে আছো সিরিয়াস। কারণ তোমাদের যে রেসপন্স ছিল পড়াশোনার, সেটা আমাদের চ্যানেলে আমরা যে হিসাবে দেখছিলাম কিছু পুজোর পর থেকে কমেছে। এই যে কমলে হবে না, পড়াশোনার এই রেসটাকে বুঝিয়ে রাখতে হবে এবং একটা চাকরিকে অবশ্যই নিজের যে মেরিট লিস্টের নাম সেইটার পরে তোমরা এনজয় করো। তো আমরা বেশি কথা না বলে আজকে 13 নম্বর ক্লাসের পরবর্তী যে ফার্স্ট প্রশ্ন পেজ, পরবর্তী পেজের প্রথম প্রশ্নে চলে যাই। প্রশ্নগুলি পিএসসির পছন্দের প্রশ্ন, এটাই আমাদের সেশন মিশন লক্ষ্যভেদ। তো পিএসসি ক্লার্কশিপ হোক, বিসিএস পরীক্ষা দুদিন আগেই গেল, অনেকেই বিসিএস পরীক্ষা দিয়েছো, কেমন হয়েছে এবং নাম্বারটা কত হয়েছে আমাদের একটু জানিয়ে দেবে যে নাম্বারটা কত হয়েছে, তাহলে আমাদের আর একটু ভালো হবে যে বিশ্লেষণ করা কাট অফটা। তো এই প্রশ্নগুলি অবশ্যই মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ফুড এসআই যে কোনো পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। 1 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। কি বলেছে? ষোড়শ মহাজন পদগুলির অন্যতম অসমক। তাহলে ষোড়শ মহাজন পদ ছিল মগধ, কাশী, তারপরে কুরু, এগুলো ছিল। তো এই যে অসমক, এই অসমক বর্তমান ভারতে কোথায় অবস্থিত? অসমক অ্যাকচুয়ালি মহারাষ্ট্রের নিচের দিকে অবস্থিত, মহারাষ্ট্র রাজ্যের। তো সে এখানে সেইভাবে দেয়নি, এখানে দিয়েছে এখানে গোদাবরী নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত। তাহলে এটার উত্তর হবে অপশন সি। তাহলে অপশন সি। পরীক্ষা কিন্তু আগিয়ে আসছে, ভোটও আগিয়ে আসছে, 2024 কিছুদিন পরেই চলে আসবে। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তো হ্যাপি নিউ ইয়ারের সাথে সাথে অবশ্যই পরীক্ষাটাও চলে আসছে, তো সেই জন্য পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে এবং নোট ডাউন করতে হবে ক্লাসগুলিকে, রেসপন্স করতে হবে ক্লাসে। তোমরা যে আমাদের এই যে এখান থেকে প্রশ্ন থেকে উপকৃত হচ্ছ বা ক্লাস ফলো করছো, হ্যাঁ না, সেগুলো রেসপন্স করবে, কি ডিমান্ড তোমাদের সেগুলো জানাবে অবশ্যই। আমাদের স্যাররা তোমাদের দিতে রাজি, আরো আমাদের স্যাররা রয়েছে যারা তোমাদের আরো ভালো ভালো কিছু দেবে। তো তোমরা সেগুলো কি ডিমান্ড সেগুলো অবশ্যই লিখবে, যে এইগুলো আমাদের বা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে অবশ্যই জানাবে। তাহলে গোদাবরী নদীর তীরবর্তী অঞ্চলে ষোড়শ মহাজন পদের অসমকটি অবস্থিত ছিল আর কি, বর্তমানে গোদাবরী নদীর তীরে। 2 নম্বর প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে কখন কালবৈশাখী ঝড় হয়? তো কালবৈশাখী আমরা তো সবাই জানি বৈশাখ মাসের বিকালে কালবৈশাখী ঝড় হয়, সেই জন্য কালবৈশাখী। তো কালবৈশাখী বাংলায় যেমন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হয়, সেই মাসটা ইংরেজিতে যদি বলা হয় তাহলে কি হবে? সেই মাসটা ইংরেজিতে হবে এপ্রিল মে মাসে। তাহলে উত্তর কি হবে? এপ্রিল মে মাসে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? মিশন লক্ষ্যভেদ 13 নম্বর ক্লাস। কোন 3 শক্তির মধ্যে ত্রিশক্তি সংঘর্ষ বাধে? তাহলে 3 শক্তির মধ্যে ত্রিশক্তি সংঘর্ষ, এ নাম্বার অপশন উত্তর আমাদের রাষ্ট্রকূট, পাল ও গুর্জর প্রতিহার। এই যে 3টে বংশ, এই 3টে বংশের রাজবংশের মধ্যে কি হয়েছিল? ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল। তো এই যে রাষ্ট্রকূট বংশ, এই রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটাও পরীক্ষায় আসে। প্রতিষ্ঠাতা ছিলেন দন্তি দুর্গ। দন্তি দুর্গ। তাহলে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দন্তি দুর্গ। এই গুর্জর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রথম নাগ ভট্ট। কে ছিলেন? প্রথম নাগ ভট্ট। প্রথম নাগ ভট্ট। কে ছিলেন? প্রথম নাগ ভট্ট। এবং পাল বংশের প্রতিষ্ঠাতা তোমরা সবাই জানো, গোপাল। তাহলে পরবর্তী প্রশ্নে যাই আমরা। 4 নম্বর প্রশ্ন কি রয়েছে? 1947 সালে ভারত ইউনিয়ন ও দেশীয় রাজ্যগুলির মধ্যে নিহিত সম্পর্ক নির্ধারণ করতে কে দায়িত্ব গ্রহণ করে? এই প্রশ্নটা সোজাভাবে ঘুরিয়েও আসে যে দেশীয় রাজ্যগুলিকে একত্রীকরণ করেছিলেন কোন নেতা? তাহলে আমাদের যাকে আমরা বলি
ভারতের কি লৌহমানব, তাই তো, যার স্ট্যাচু রয়েছে কোথায়, গুজরাটে। তো এই সর্দার বল্লভভাই প্যাটেল দেশীয় রাজ্যগুলিকে একত্রীকরণ করেছিলেন। পরবর্তী প্রশ্নে যাই আমরা। 5 নম্বর প্রশ্ন রয়েছে, কোন চোল রাজা বাংলা আক্রমণ করেছিলেন? বাংলা আক্রমণ করেছিলেন প্রথম রাজেন্দ্র চোল। তিনি কি উপাধি গ্রহণ করেছিলেন সেই প্রশ্নটাও প্রচুর আসে। তিনি উপাধি গ্রহণ করেছিলেন গন্ডাইকোন্ড চোল। তাহলে প্রথম রাজেন্দ্র চোল হচ্ছে আমাদের উত্তর, গন্ডাইকোন্ড চোল তিনি এই উপাধি গ্রহণ করেছিলেন, এই উপাধি গ্রহণ করেছিলেন, এটাও যেন মাথায় থাকে। তার পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেন? তাহলে কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন? 76 নম্বর ধারা অনুযায়ী। তাহলে অপশন এ হচ্ছে আমাদের উত্তর। কত নম্বর ধারা? 76 নম্বর ধারা। তারপরে 7 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে কত নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? তাহলে কত নম্বর ধারা অনুযায়ী? আর্থিক, এইটা মাথায় রাখতে হবে, আর্থিক জরুরি অবস্থা। আর্থিক জরুরি অবস্থা 360। কত নম্বর? 360। তাহলে এই প্রশ্নের উত্তর অপশন ডি। পরবর্তী প্রশ্ন, আজকের ক্লাস 13 নাম্বার কোশ্চেন। 8 নাম্বার, সর্বরাঙ্গছেত্তা এবং কবিরাজ উপাধি কে গ্রহণ করেছিলেন? তাহলে এই যে দুটো উপাধি একজন ব্যক্তি গ্রহণ করেছিলেন, সেই ব্যক্তি কে? সেই ব্যক্তি হচ্ছেন সমুদ্রগুপ্ত। কে? সমুদ্রগুপ্ত। কবিরাজ অর্থাৎ সমুদ্রগুপ্ত সাহিত্যপ্রেমী ছিলেন, এটা আমরা জানি। সমুদ্রগুপ্তের আরেকটি উপাধি যেটা পরীক্ষায় আসে, লিচ্ছবি দহিত্র। তাহলে লিচ্ছবি দহিত্র এই যে উপাধি, এই উপাধিটাও কে গ্রহণ করেছিলেন? সমুদ্রগুপ্ত। লিচ্ছবি বংশের মেয়ে ছিলেন সমুদ্রগুপ্তের মা। তো দহিত্র কথার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি নাতি, মার সম্পর্কের নাতি। তো লিচ্ছবি দহিত্র এই উপাধি কে গ্রহণ করেছিলেন? সমুদ্রগুপ্ত। লিচ্ছবি বংশের কন্যা যিনি, তিনি হচ্ছেন সমুদ্রগুপ্তের মা। ফু কুও কি, তাহলে এই গ্রন্থের নাম কি? ফু কুও কি এই গ্রন্থটি কে লিখেছিলেন? এই নামের সাথে মিল আছে অনেকটা। ফাইয়েন, ফতে ফু কুও কি এবং ফাইয়েন হচ্ছে এর রচয়িতা। তাহলে 9 নম্বর প্রশ্নের উত্তর হলো এ। তার পরবর্তী প্রশ্নে যাই আমরা। পিছন থেকে আসা যানবাহন দেখার জন্য গাড়িতে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? পিছন থেকে আসা যে গাড়ি, সেই গাড়িগুলো দেখার জন্য যে গাড়িতে যে ব্যবহার করা হয় কোন একটা গাড়িতে, সেই দর্পণ হলো উত্তল দর্পণ। প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন। কি দর্পণ? উত্তল দর্পণ ব্যবহার করা হয়। তার পরবর্তী প্রশ্ন কি আছে? বেশি টাইম নষ্ট করব না আমরা। অবশ্যই তোমরা পড়াশোনা ভালো করে করছো, আরো ভালো করে করো, এবং তোমাদের পড়াশোনার সাহায্যের জন্য কি দরকার সেগুলো আমাদের অবশ্যই জানাও। ভারতের রক্ষাকারী বলা হয় কোন সম্রাটকে? তাহলে ভারতের রক্ষাকারী বলা হয় স্কন্দগুপ্তকে। কাকে বলা হয়? অ্যাকচুয়ালি এই স্কন্দগুপ্ত ইনি ভারত রক্ষাকারী উপাধি গ্রহণ করেছিলেন। ভারত রক্ষাকারী উপাধি গ্রহণ করেছিলেন স্কন্দগুপ্ত, এই উপাধি গ্রহণ করেছিলেন যে ভারত রক্ষাকারী। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও, তাহলে আইএলও, এই আইএলও কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, অর্থাৎ প্রতিষ্ঠিত হয়েছিল? 1919 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে বলেছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও কবে প্রতিষ্ঠা হয়? 1919 সালে। এই আইএলও এর সদর দপ্তর কোথায়? সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায়? জেনেভা শহরে। কোথায়? জেনেভা শহরে। তাহলে কোথায় সদর দপ্তর, এটাও ইম্পর্টেন্ট। জেনেভা শহরে। কত সালে প্রতিষ্ঠা হয়? 1919 সালে, এটাও ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখি কি আছে। দান সাগর ও অদ্ভুত সাগর আরো একটি প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন। দান সাগর ও অদ্ভুত সাগর এই দুটি কার লেখা? বাঙালি কোন বাংলার সম্রাট অর্থাৎ রাজার লেখা। তাহলে তো আরো বেশি ইম্পর্টেন্ট, তোমরা বুঝতেই পারছো বাংলার ব্যাপার। তো এই দুটো লিখেছিলেন বল্লাল সেন। কে লিখেছিলেন? বল্লাল সেন। এই দাগ নাম্বার আশেপাশে রয়েছে, অ্যাকচুয়ালি এটা এখানে যাওয়া দরকার ছিল, এটা এখানে, এটা এখানে, সাইডে সাইডে ছিল, এ বি সি ডি এমন ভাবে।
তো সিটা উত্তর আমাদের আগে রয়েছে বি এর, কিন্তু উত্তর হচ্ছে আমাদের বল্লাল সেন। তো দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটি কার লেখা? বল্লাল সেনের লেখা। তার পরবর্তী প্রশ্ন আমরা যাই, কি আছে পরবর্তী প্রশ্নে, যে দিব্য বা দিব্যক এর নেতৃত্বে উত্তরবঙ্গের নিচের কোন বিদ্রোহটি সংগঠিত হয়েছিল? তাহলে বলেছে যে দিব্য বা দিব্যক একজন নেতার নাম, তিনি কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? তাহলে কোন বিদ্রোহের? কৈবর্ত বিদ্রোহ। তাহলে কোন বিদ্রোহ? কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দিব্য বা দিব্যক। তার পরবর্তী প্রশ্ন কি বলেছে, মটরে নিচের কোনটি সংগঠিত হয়? মটরে কোনটি সংগঠিত হয়? মোটর আর ডাইনামো দুটো আলাদা জিনিস। তো মোটর মানে যেগুলো যে ফ্যান পাখা যেগুলো চলে, এই মোটরটাই কি হয়? তড়িৎ শক্তি এসে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে কোথায়? অপশন বি। তাহলে অপশন বি হলো তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় মোটর। ডাইনামো যদি বলতো তাহলে কি হতো? ডাইনামো বললে আমাদের হতো যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি রূপান্তরিত। তার পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ভারতে প্রথম কবে অর্থের অবমূল্যায়ন করা হয়? তাহলে ভারতে প্রথম কবে আর্থিক এই অবমূল্যায়ন হয়? 1949 সালে। কত সালে? 1949 সালে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সন্তোষ ট্রফি যুক্ত হলো ফুটবলের সাথে। কোন খেলার সাথে যুক্ত? ফুটবলের সাথে। তো আমরা বেশি টাইম নষ্ট করছি না, আস্তে আস্তে দেখতেই পাচ্ছ আমাদের শেষের দিকে চলে আসছে প্রশ্নগুলি। তো অবশ্যই তোমরা আমাদের লাইক কমেন্ট করে এবং ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকো এবং তোমাদের কি দরকার সেই টপিকগুলো জানাও। মেগাস্তিনিস মৌর্য যুগের ভারতীয় জনসমষ্টিকে কত ভাগে ভাগ করেছিলেন? মেগাস্তিনিস মৌর্য যুগে ভারতীয় জনসমষ্টিকে 7 ভাগে ভাগ করেছিলেন। অপশন ডি হচ্ছে উত্তর। কটি ভাগে ভাগ করেছিলেন? 7 ভাগে। পরবর্তী প্রশ্ন, কোন যুগে মানুষের উদ্ভব ও স্তন্যপায়ী প্রাণীদের প্রতিষ্ঠা হয়েছে? কোন যুগে মানুষের উদ্ভব ও স্তন্যপায়ী প্রাণীদের প্রতিষ্ঠা হয়েছে? কোন যুগে? সিনোজয়িক যুগে। তাহলে সিনোজয়িক যুগে হচ্ছে মানুষের উদ্ভব হয়েছে। তার পরবর্তী প্রশ্ন যাই আমরা। পরবর্তী যুগে বলছিলাম, পরবর্তী যুগে তো আমরা যেতে পারবো না এখনই, তো আস্তে আস্তে যাব, কলিযুগ চলছে যদি বলি সাহিত্য বা আধ্যাত্মিক বিষয়ে। তো শেষ হোক, তারপর পরবর্তী যুগ আসবে। তো আমরা আপাতত পরবর্তী প্রশ্নে আসলাম। কি হলো পরবর্তী প্রশ্ন, নিচের কোন ভূমিরূপটি হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়? নিচের কোন ভূমিরূপটি হিমবাহের সঞ্চয় কার্যের ফলে? হিমবাহের সঞ্চয় বলেছে, সঞ্চয় এবং ক্ষয় দুটি ভাবেই তৈরি হয় ভূমিরূপ। তো সঞ্চয়ের মাধ্যমে হিমবাহের ড্রামলিন, উত্তর কি হবে? ড্রামলিন ভূমিরূপ তৈরি হয়। পরবর্তী প্রশ্ন কি, মানব দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কি? আচ্ছা, প্লিহা হলো সব থেকে বড় লসিকা গ্রন্থি, যাকে ইংরেজিতে বলা হয় স্প্লিন। কি বলা হয়? স্পিলিন। স্পিলিন। পরবর্তী প্রশ্ন, তাহলে প্লিহা হচ্ছে সব থেকে বড় লসিকা গ্রন্থি। পরবর্তী প্রশ্ন কি, কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি? রাসায়নিক নাম হলো সোডিয়াম কার্বনেট, Na2CO3। Na2CO3। এই যে সোডিয়াম কার্বনেট, এই কাপড় কাচা সোডার মধ্যে 10 অণু জল রয়েছে। কত অণু জল রয়েছে? 10 অণু জল রয়েছে। তাহলে কাপড় কাচা সোডার রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট, সংকেত Na2CO3, 10H2O। পরবর্তী প্রশ্ন, প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি মিশন লক্ষ্যভেদের। তাহলে আমাদের 13 নম্বর মিশন লক্ষ্যভেদের ক্লাসের আজ চলে এসেছি আমরা 23 নম্বর প্রশ্নে। কি আছে, নিচের কোনটি নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ? তাহলে আমরা একটু আগে পেলাম হিমবাহের সঞ্চয় কার্যের ফলে ড্রামলিন, নদীর ক্ষয়কার্যের ফলে তোমরা দেখে বলো, আশা করি পারবে। নদীর সঞ্চয় কার্যের ফলে বদ্বীপ হয়, এটা হচ্ছে সঞ্চয়। তাহলে নদীর সঞ্চয় কার্যের ফলে হয়। প্লাবনভূমি, জলপ্রপাত, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তো এই যে নদীর সঞ্চয় কার্য এবং ক্ষয়কার্য, এইগুলো যদি তোমরা চাও যে ভূগোলে ডিটেলসে ক্লাস করবে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ হলো জলপ্রপাত। জলপ্রপাত। পরবর্তী প্রশ্নে যাই আমরা।
কোন বর্ণিত রোগ হয় কোন হরমোনের অধিক্ষরণের ফলে? কোন বর্ণিত রোগ হয় মিনারোকর্টিকয়েড বা অ্যালডোস্টেরন হরমোনের অধিক্ষরণে। তার পরবর্তী প্রশ্ন, আজকের মিশন লক্ষ্যভেদ ক্লাসের শেষ প্রশ্ন, পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে কতজন সদস্য থাকে? পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে 22 জন সদস্য থাকে। কতজন সদস্য থাকে? 22 জন সদস্য। স্ট্যাটিক প্রশ্ন, তো প্রশ্নগুলো অবশ্যই নোট ডাউন করবে এবং ক্লাসটিকে পুরোটি ভালোভাবে দেখবে এবং তোমরা কন্টিনিউয়াসলি পড়াশোনার সাথে ভিডিওগুলো দেখতে থাকবে, যে বিভিন্ন যেগুলো দরকারি, কারণ পড়াশোনা এমন একটা জিনিস যে কন্টিনিউয়াস অর্থাৎ প্রতিনিয়ত হচ্ছে এই থাকলে এই জিনিসটাই তোমাকে চাকরি পেতে অর্থাৎ লক্ষ্য পূরণে সাহায্য করবে। আজ আমি 10 ঘন্টা পড়লাম, 3-4 দিন পরে গিয়ে আবার একদিন পড়লাম, এরকম করলে হবে না। কম পড়ো, 6 ঘন্টা পড়ো দিনে বা 5 ঘন্টা পড়ো, কিন্তু প্রতিনিয়ত পড়ো। থ্যাংক ইউ।